সবার মধ্যে এনার্জি আছে? ছোটবেলা থেকে আমরা এত সুন্দরভাবে অ্যাডজেক্টিভ জেনেছি, যারা জানে তাদের কাছে রিভাইজ হচ্ছে, যারা জানে না তাদের জানা হচ্ছে। সবারই দরকার। আমাদের যেমন পড়া দরকার, পড়াটা রিভাইজ করারও দরকার আছে। যারা জানে তাদের রিভাইজ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আর যারা জানে না তাদের জানা হচ্ছে। সবার জন্য রয়েছে। এখানে আমি জানি অনেক জ্ঞানী মানুষও আছে, আবার অনেক অজ্ঞানী মানুষও আছে। সবার জন্য আজকের ক্লাস, সবাই মন দিয়ে দেখো। আচ্ছা, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ। দেখো দোষ গুণ অবস্থা কার বোঝানো যেতে পারে? নাউন বা প্রোনাউন। আমরা নাউন চিনি, নাম বোঝালেই নাউন, তাই তো? প্রোনাউন নামের পরিবর্তে যেটা বসে। তাহলে নাউন প্রোনাউনের দোষ হতে পারে, কোনো গুণ হতে পারে, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যখন প্রকাশ করে তখন সেটাকেই আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ, যেটাকে বাংলায় বলে বিশেষণ। তো এটা আমাদের মুখস্থ করার দরকার নেই, এটা আমরা দুবার তিনবার একটু পড়ে নেব, না দেখে নর্মালি বলতে পারবো। আমি যেমন না দেখে বলতে, আমার মুখস্থ নেই, আমি কিভাবে বলবো? আমি মেন জায়গাগুলো জাস্ট বুঝে নেবো। এখানে কি বলতে চাইছে? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝালেই সেটা অ্যাডজেক্টিভ, ব্যাস হয়ে গেল। তাহলে এই নাউনগুলোর আগে যেটা বসেছে সেটা এই নাউনটাকেই ইন্ডিকেট করছে, নাউন সম্বন্ধেই বলছে। যেমন বয় সম্বন্ধে ইন্টেলিজেন্টটা বলছে, তাহলে ইন্টেলিজেন্ট হয়ে গেল বয়ের অ্যাডজেক্টিভ, তাই তো? বিউটিফুলটা গার্ল সম্বন্ধেই বলছে। এবার গার্লটা শিলার জন্য এসছে সেটা পরের কথা। তো গার্লটা কেমন? বিউটিফুল, তাহলে গার্লের অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। এটাও তাই। সিটি ওল্ড, ওল্ড ওল্ড হচ্ছে সিটির অ্যাডজেক্টিভ। তো এইভাবে জিনিসগুলোকে আমরা বুঝতে পারি। চলো দেখো, অ্যাডজেক্টিভ প্রধানত কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, একটা হচ্ছে তাহলে কোয়ালিটি, কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এই 4টেই প্রকার, তাই তো? তাহলে কোয়ালিটি, কোয়ান্টিটি, নিউমেরাল আর প্রোনোমিনাল, এই 4 রকম ভাবে আমরা অ্যাডজেক্টিভকে ভাগ করতে পারি। আমরা নরমালি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনের দোষগুণ, এটুকুই আমরা শিখেছি, কিন্তু ভেতরে ঢুকিনি, ভেতরে এবার আমরা ঢুকছি। আচ্ছা, তাই তো? আচ্ছা, এবার আমাদের প্রত্যেকটা জানতে হবে কোয়ালিটিটা কি। যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো একটা নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝাবে, সে কি কোয়ালিটির, তাই না? পরেরটা কোয়ান্টিটি, সংখ্যাটা বোঝাবে। তারপরটা কি? নিউমেরাল, এটাও একটা সংখ্যাকে বোঝাবে, তাই তো? এটা একটা পরিমাণ বোঝাবে, কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ বোঝায়, আর নিউমেরাল হচ্ছে সংখ্যা, কতগুলো নাম্বারে রয়েছে। প্রোনোমিনাল, এইগুলো জিনিসগুলো আমরা এবার বুঝবো। দেখো প্রথম আমরা যেটা পাচ্ছি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি, এটা বা হবে, একটু আলাদা করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বয়জফলা, বয়জফলা আকার হবে। আচ্ছা, যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটাই আমরা নরমালি অ্যাডজেক্টিভ বলতে আমরা এটাকেই শুধু পড়েছি, জেনেছি, শিখেছি। এই কোয়ালিটিটাই কিন্তু আমরা নরমালি জানি, তাই না? তো আমাদের পার্ট অফ স্পিচে তো চিনতে হবে কোনটা কি। হ্যাঁ, তো দোষ গুণ অবস্থা বোঝালে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কমল ইজ এ গুড বয়, তাই তো? তাহলে গুড, এই যে বয়ের জন্য আসছে। সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, গার্লের জন্য ইন্টেলিজেন্ট আসছে, তাই তো? আই, হ্যাঁ ওই এসটা বারবার চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, আই লাইক বাংলাদেশি ড্রেস, তাহলে ড্রেস এটা একটা নাউন, তার জন্য বাংলাদেশি কথাটা এসছে, এটা একটা অ্যাডজেক্টিভ। এগুলো সব কি? তার কোয়ালিটি বোঝাচ্ছে, মানে ছেলেটার কোয়ালিটি কেমন? ভালো কোয়ালিটি, তাই না? মেয়েটার কোয়ালিটি কেমন? ভালো, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট কোয়ালিটির তার, তাই তো? এই ড্রেসটার কোয়ালিটি কেমন? বাংলাদেশি কোয়ালিটির ড্রেস। আচ্ছা, এবার 2 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। তাহলে যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণকে বর্ণনা করে, কতটা পরিমাণে আছে, তাকে কি বলে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ব্যাস, এটা মুখস্থ করার প্রয়োজন আমাদের জানতে হবে কোয়ান্টিটি মানে কি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। আই ড্রিঙ্ক লিটিল মিল্ক, দেখো এই যে মিল্কটা কতটা পরিমাণে আছে? অল্প পরিমাণে আছে, তার একটা কোয়ান্টিটি বোঝা গেল এখানে। হ্যাঁ, কোয়ান্টিটি। মিল্ক আনকাউন্টেবল নাউন, গোনা যায় না, দুধকে গুনতে পাবো? পারবো না। এবার আমি লিটিল নিয়ে এর আগে ক্লাস করিয়েছি, লাইভ ক্লাসে করানো হয়েছে, তাই না? লিটিল, আ লিটিল, দা লিটিল। তাহলে লিটিল মানে কি আর আ লিটিল মানে কি? লিটিল আর আ লিটিলের মধ্যে তফাৎটা কি? আ লিটিল মানে অল্প কিছু আছে, একটু আছে, আর লিটিল মানে খুব কম। তার মানে আই ড্রিঙ্ক লিটিল মিল্ক, আমি এক ফোঁটা একটুখানি মিল্ক খেয়েছি, ঠিক আছে? আর যদি বলতাম আ লিটিল মিল্ক, তার মানে 1 গ্লাস খাইনি, অর্ধেকের থেকে কম খেয়েছি,
ওটাকেই বলা হচ্ছে আর্লিটিভ। তো এটা একটা পরিমাণ বোঝাচ্ছে। হি ডিড নট ইট মাচ ব্রেড, এই যে ব্রেড হচ্ছে নাউন, তার আগে মাছ চলে আসলো, এটা একটা তার কি পরিমাণকে বোঝাচ্ছে, কত পরিমাণে রয়েছে। আই হ্যাভ নো এনাফ টাইম, টাইম এটা হচ্ছে একটা নাউন, তার আগে কি আসলো এনাফ। হ্যাঁ, তাহলে এনাফ এটাও একটা পরিমাণকেই বোঝাচ্ছে। কোয়ান্টিটি আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝতে পারলাম তো। আচ্ছা, এবার 3 নম্বর দেখো, নিউমেরাল অ্যাডজেক্টিভ কাকে বলে। নিউমেরাল, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের সংখ্যা ক্রমানুসারে স্থান বা পর্যায় বা নাউনটি কতবার আছে তা বর্ণনা করে। আমাদেরকে নর্মালি বুঝতে হবে নাউনটি কতবার আছে, ঠিক আছে, একবার, দুবার, তিনবার, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, বিভিন্ন রকম ভাবে হতে পারে। তাহলে নিউমেরাল মানেই হচ্ছে 1 2 3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, পরপর এগুলো যে চলছে, এগুলোকে সব নিউমেরাল নাম্বার বলে। 4 নম্বর হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। দেখো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কাকে বলে, কোনো প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়, মানে প্রোনাউন চলে আসছে, কে আসছে প্রোনাউন, ভালো করে এই কথাটার দিকে মন দাও, প্রোনাউন। একটা প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে এসে সেটার প্রোনাউন থাকছে না, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তখন সেই প্রোনাউন থেকে এসছে প্রোনোমিনাল। হ্যাঁ, প্রোনোমিনাল কথাটা প্রোনাউন থেকে এসছে। যেমন দিস পেন ইজ মাইন, তাহলে দিস এটা একটা কিন্তু অ্যাডজেক্টিভ না, প্রোনাউন, এটা কিন্তু এই পেন নামক নাউনের আগে চলে আসলো, তো এটাকে আমরা বলবো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপরে সাচ থিংস, এই যে থিংস, থিংস হচ্ছে কি জিনিস, এটাও একটা নাউন, তাহলে এর আগে সাচ চলে আসলো, সাচ হচ্ছে প্রোনোমিনাল। তারপর হোয়াট ক্লাস ডু ইউ রিডিং, রিডিং বানানটা ভুলেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হোয়াট, এগুলো কিন্তু সব প্রোনাউনের মধ্যে পড়ে। আমরা প্রোনাউন মানে শুধু হি সি দে এগুলো জেনেছি, এই WH ওয়ার্ডও কিছু প্রোনাউনের মধ্যে পড়ে, এই সাচও প্রোনাউন, দিসও প্রোনাউন। তারপর দিস ইজ মাই হাউস, তো এখানে মাই নামক প্রোনাউনটা হাউস নামক নাউনের আগে বসে, এটা হয়ে গেল প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের, দেখো এটারও কাজ তাই একই, কি কাজ, নাউন প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের একটা সম্পর্ক তৈরি করে দেয়। কিরকম জিনিসটা দেখো, সেন্টেন্সটা ভালো করে এক্সাম্পলটার দিকে ফলো করো, বুঝে যাবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ, ঠিক আছে, তাহলে দ্য বুক এটা একটা নাউন, এটা এখানে সাবজেক্টের মতো কাজ করছে, ঠিক আছে। ইজ, আচ্ছা, টেবিল, টেবিল একটা নাউন, তাহলে এটাও তো একটা নাউন, এই নাউনের সাথে সেন্টেন্সের, এই সেন্টেন্সের অংশের সাথে একটা লিঙ্ক চাই। এবার এই নাউনটার জন্য এই আর্টিকেলটা আসবেই, কিছু করার নেই, আর্টিকেল ছাড়া আমি বোঝাতে চাইছি এটা নির্দিষ্ট, তার জন্য আমি আর্টিকেল বসালাম। এবার আর্টিকেল, এবার তুমি ধরো অন কথাটা বসালে না, কেমন লাগছে শুনতে, দ্য বুক ইজ দ্য টেবিল, বইটা হয় টেবিল, ভালো লাগছে, লাগছে না। তো এই জন্য আবিষ্কার হয়েছে কার, আমাদের, এই জন্য প্রেপোজিশনের প্রয়োজন। এই অন নামক জিনিসটা আসার পর আমরা বুঝতে পারলাম টেবিলের কোথায় বইটা রয়েছে, ওপরে রয়েছে, অনেক জায়গায় যদি আন্ডার হতো নিচে থাকতো, তাই না, অ্যাবভ থাকলে উপরে থাকতো। তো এই প্রেপোজিশনটার কাজই হচ্ছে নাউনের সাথে বাদবাকি অংশের একটা রিলেশন, সম্পর্ক তৈরি করে দেওয়া। তারপরটা দেখো, সি ইজ লিভিং ইন দিস রুম, তাহলে সি ইজ লিভিং আর দিস রুম, দেখো কেমন লাগছে, সি ইজ লিভিং দিস রুম, তো এখানে ইন কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এই ঘরের মধ্যেই সে বাস করছে, ঠিক আছে। তারপর আই এম গোয়িং দ্য ভার্সিটি, আই এম গোয়িং টু দ্য ভার্সিটি, আই এম গোয়িং টু ভার্সিটি কেন, ইউনিভার্সিটি হবে, আচ্ছা ঠিক আছে, ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা ইউনিভার্সিটি আমরা করে নেবো, ইউনিভার্সিটি, তারপরে যে ভার্সিটিটা বসিয়ে দিতে হবে। যাই হোক, আই এম গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, তাহলে টু নামক এটা প্রেপোজিশন না আসলে এটা কোনো লিঙ্কই তৈরি হতো না। যেমন হি ওয়াজ লুকিং অ্যাট মি, দেখো অ্যাট কথাটার মধ্যে দিয়ে এই যে মি নামক এটাকে একটা ইন্ডিকেট করে দেওয়া হলো, ঠিক আছে। আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, ঠিক আছে, বিফোর হি কামস, তাহলে এখানে প্রেপোজিশন কোনটা, বিফোর, তো বিফোর না থাকলে এটা লিঙ্ক তৈরি হতো না। আচ্ছা, এবার আমরা কনজাংশন জিনিসটা ভালো করে বুঝো, কনজাংশন, কনজাংশন কাকে বলে, কত প্রকার, কি কি, তাই তো। তাহলে কনজাংশনের মানেই হচ্ছে কনজাংশন, জাংশন আছে না, জংশন কাকে বলে, যেখানে বিভিন্ন লাইনের ট্রেন এসে থামে,
তাহলে এখানেও তাই কনজাংশন হচ্ছে সংযোজন অব্যয়। কি অব্যয়? সংযোজন, সংযোজন করার কাজ করে। তাহলে পার্ট অফ স্পিচে যে ওয়ার্ডগুলো দুই বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজকে কি করে? যুক্ত করে, যুক্ত করে, তাকে কনজাংশন বলে। কনজাংশন হচ্ছে তিন প্রকার, ভালো করে বোঝো। কনজাংশন তো আমরা জানি স্যার, কিন্তু এর গভীরতা জানি না। কনজাংশন তিন প্রকার: কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, আর একটা যে সাবঅর্ডিনেটিং, আর একটা যে কোরিলেটিভ। তো এই তিনটা হচ্ছে কনজাংশন। আবার বলছি, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর কোরিলেটিভ কনজাংশন। হ্যাঁ, ভারী ভারী ওয়ার্ড মুখস্থ করবো না, বোঝার মধ্যে দিয়ে মুখস্থ করবো। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশনটা কাকে বলে এটাকে ভালো করে বুঝে নি। কোঅর্ডিনেটিং, দেখো, যে কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন সেন্টেন্স বা ক্লজ যুক্ত করে তাকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। মানে একই কাঠামোগত ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করছে, তাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং, কোথায় গেল, কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এই কনজাংশনকে কোঅর্ডিনেটরও বলা হয়। এটা তো আমরা সংজ্ঞা পড়লাম। এবার এই সংজ্ঞাটাই আমরা ভালো করে এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝবো, কারণ আমরা বুঝেই যাব। আচ্ছা দেখো, যেমন and, such as, so, nor, for, but, or, yet, etc মানে ইত্যাদি। তাহলে এগুলো সব হচ্ছে কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন কি বলা হলো, একই টাইপের ব্যাকরণগত একই টাইপের জিনিসকে যুক্ত করার কাজ করে। যেমন দেখো, হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, দুটো আলাদা আলাদা সেন্টেন্স, একই টাইপের। দেখো, তার সম্বন্ধেই বলা আছে, তার, সে আবার মানে গরিব, আবার সে সৎ। একই টাইপের ব্যাকরণগত কাঠামো, দেখো দুটোর মধ্যে একই টেন্স কাজ করছে, তাই না? এখানে একই টাইপের একই লোক সম্বন্ধে কথা বলা হচ্ছে, একই রকম ব্যাকরণগত কাঠামো। তাহলে এখানে কি করা হচ্ছে? হি ইজ পুয়ার বাট অনেস্ট। এটা কখন সম্ভব? যখন টেন্স একই হবে, যখন টেন্স একই হবে, একই রকম ব্যাকরণগত ব্যাপার, একই মানুষ সম্বন্ধে বলা হচ্ছে, তখন আমরা যে কনজাংশনগুলো সেন্টেন্সে ব্যবহার করব সেগুলোকে বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং সেগুলো হচ্ছে এই যে এই জিনিসগুলো, এই কনজাংশনগুলো তখন চলে আসে কোঅর্ডিনেটিং এর সময়। বোঝা গেল? আর আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনটাকেই কনজাংশন হিসেবে এখন মানে আমরা জেনে এসেছি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, সাবঅর্ডিনেট কনজাংশনটা বোঝার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কাকে বলে আমরা জানি? সেটাও জানি না, এটাও উঁচু ক্লাসের জিনিস। যাই হোক, এটাও আমরা একটু জেনে নিই। দেখো, একটা সেন্টেন্স মানে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই না, এই একটা সেন্টেন্স, এখানে একটা কনজাংশন রয়েছে, দিয়ে আবার এখানে একটা সেন্টেন্স রয়েছে। বোঝা গেল? তো এই যে সেন্টেন্সটা, এটা সবসময় প্রিন্সিপাল ক্লজ হয়, কারণ এটা পুরো স্বাধীন। পরের যে সেন্টেন্সটা থাকে, সব ক্ষেত্রে সেটা নয়, জাস্ট বোঝানোর জন্য বলছি। এই যে একটা কনজাংশন যেটা চলে আসলো, সেখান থেকে বাকি যে সেন্টেন্সটা পুরোটাকে যে ধরা হয়, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এটা নিজে স্বাধীন নয়, এটা পরাধীন। এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখি বোঝাতে পারি নাকি। দেখো, আই অ্যাম স্টাডিং হার্ড, আমি খুব কঠিন পরিশ্রম করে পড়াশোনা করি, মানে আমি খুব পড়ি। আই এম স্টাডিং হার্ড মানে কি? আমি খুব পড়াশোনা করি। এটা একটা স্বাধীন সেন্টেন্স, এর কাউকে দরকার নেই, তাই তো? এরপর আমরা ফুল স্টপ দিয়েও দিতে পারি চাইলে। হ্যাঁ, কিন্তু সো দ্যাট, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো? কনজাংশন। আর এটাকেই বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই যে আছে না, সো দ্যাট, বিফোর, আনটিল, আনলেস, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার কেন সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হচ্ছে সেটা বোঝো। এই ক্লজটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ, পিসি। কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। কেন বললাম? কারণ এই অংশটা পুরো স্বাধীন, এ নিজে নিজেই মানে এর কাউকে দরকার নেই, নিজে নিজেই পুরো অর্থটা বোঝা যাচ্ছে। দেখো, আই এম স্টাডিং হার্ড, আমি খুব পড়াশোনা করি, এটা কমপ্লিট একটা সেন্টেন্স। এবার তুমি এই সেন্টেন্সটাকে বাদ দিয়ে তুমি জাস্ট এইটুকু পড়ো আগে, দেখো কমপ্লিট ফিলিংস পাও কিনা। যাতে আমি পাস করি, যাতে আমি পাস করি, তাহলে করে দাগিয়ে থাকো,
কি আর বলো কিছু, বুঝতে পারছি না তো। যাতে আমি বাস করি মানে, তার মানে এটা কি পরাধীন। এ কিন্তু পরাধীন, স্বাধীন নয়। কারণ এর অর্থ বুঝতে গেলে তোমাকে এই অংশটা জানতে হবে, তাই তো? তাহলে এটাকে কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজটা কোথা থেকে শুরু হচ্ছে? এই যে সো দ্যাট নামক কনজাংশনটা থেকে। তো এই ধরনের কনজাংশনের সাথে যে বাদবাকি অংশটা রয়েছে সেইটাকে আমি বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এবং যে কনজাংশনটা এই অংশের সাথে এই অংশটাকে যুক্ত করার কাজ করলো তাকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা লাস্ট হচ্ছে কনজাংশনের লাস্ট অংশ, যেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। সেটা কি? যে কনজাংশন গুলো জোড়া শব্দ বা যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এই জিনিসগুলোকে যুক্ত করে তাদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। আর ফ্রেজ আর ক্লজ কথাটা আসলে আমাদের মনে হবে কি জিনিস? কোনগুলোকে আমরা বলবো? দেখো, হোয়েদার, অর। এই যে হোয়েদারের পরে কিছু বসবে, তারপরে অরের পরে কিছু বসবে। এইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড। এই জিনিসগুলোকে বলবো কোরিলেটিভ কনজাংশন। মানে এরা কখনো সিঙ্গেল আসে না, শুধু হোয়েদার আসলো ব্যাস হয়ে গেল না, এর একটা লেজুর থাকে পরে, একটু পরে লেজুর পাওয়া যাবে, লেজ, লেজ, লেজা। এইদার, এইদারের লেজা হচ্ছে অর, নেইদার নর। মানে যাদেরই একটা করে লেজ থাকবে বা শিষ্য বা অনুগামী, হ্যাঁ, সেগুলোকে বলবো কি? কোরিলেটিভ কনজাংশন। যেমন দেখো, নেইদার হি নর আই। দেখো এই যে নেইদার, এই যে নর, তাহলে এই দুটোকে আমরা কি বলবো? সবার প্রথম পরিচয় হচ্ছে এরা কনজাংশন। হ্যাঁ, এবার যদি গভীরে ঢুকি, এরা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কি করে বুঝলাম? কারণ এদের একটা করে লেজা রয়েছে, লেজ রয়েছে। শুধু নেইদার থাকে না, নেইদার আসলে তার লেজা থাকবেই, হ্যাঁ, শুধু পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কোরিলেটিভ কনজাংশন বুঝতে পেরেছি আমরা। তাহলে এগুলো দেখো, কোনো ফ্রেজকে যুক্ত করতে পারে, ফ্রেজ অথবা কোনো ক্লজ অথবা কোনো ওয়ার্ড। কনজাংশনের কাজই তো যুক্ত করা। ইন্টারজেকশন কাকে বলে? যে সকল শব্দ দুঃখ, কষ্ট, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময়, মনের আকস্মিক আবেগ এই সমস্ত প্রকাশ করে তাদেরকে বলা হয় ইন্টারজেকশন। তাহলে দুঃখ, কষ্ট, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় বিভিন্ন জিনিস আমরা জানি তো, তাই না? যেমন একটা সেন্টেন্স দেখো, দিস কান্ট্রি ইজ অ্যামেজিং। এই কান্ট্রিটা ভীষণ সুন্দর, অ্যামেজিং। এবার আমি যদি বলি ওয়াও, তখন তুমি শুনলে এই কান্ট্রিটা ভীষণ সুন্দর। গেম খেলছি, এবার দিলে ওয়াও দিস কান্ট্রি ভীষণ, তখন ফোনটা ফেলে দিয়ে তাকাতেই হবে, তাই না? তো ওয়াও কথাটা না বললে আমি কমপ্লিট ফিলিংসটা বোঝাতে পারলাম যে আমি কতটা খুশি, অনেকটা বোঝানোর জন্য। এগুলো সেন্টেন্সে না আসলেও কোনো ব্যাপার না, কিন্তু আসলে ভালো লাগে। হ্যাঁ, কানের নর্মাল কানের বললেও হয়, ঝুমকো বললেও হয়। ঝুমকো বললে বেশি ভালো লাগে, তাই ঝুমকোটা করতে হয়। না বললেও হবে, সেন্টেন্সে যে থাকতেই হবে এমন কোনো মানে নেই। তারপর কনগ্রেটস, ইউ ফাইনালি গট ইউর ব্যাচেলার্স ডিগ্রি। এই যে কনগ্রেটস, কনগ্রেটস কথাটা যদি আমি না বলতাম কি হতো? কিছু হতো, কিন্তু বললে সুন্দর লাগে। এলাস, হায় রে, আই এম লস্ট মাই ওয়াচ, ও আই ফরগট দি স্টোরি। ওহ, আমি আমার স্টোরিটা ভুলে গেছি। তো ক্লাস আমাদেরকে প্রকৃতি আর করতে দেবে না, বিশাল বৃষ্টি নেমেছে, ভয়ঙ্কর বৃষ্টি। তো তোমরা যারা ক্লাসটা করলে আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আরেকবার দেখো। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আমাদের পার্ট অফ স্পিচ শেষ হয়েছে।